আজ পবিত্র ঈদ উল ফিতর। প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে সকাল ৯টায়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা। দেশবাসী সহ মুসলিম বিশ্বে শান্তি সমৃদ্ধি কামনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি শেষ। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে কোনো সমস্যা হবে না বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদগাহে জামাত করা না গেলে সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টির আশঙ্কা না করলেও সারা দিনই পুরো দেশে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। রাত পোহালেই সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। এবারও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এ নিয়ে সব প্রস্তুতির মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া। শুক্রবার কয়েক দফা বৃষ্টির কারণে প্রধান ঈদ জামাত নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত আমরা আগেই বলেছি যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ওইভাবে প্রস্তুতি নেওয়া আছে। তবে যে সমস্যা যেটা যে অতি ভারী বৃষ্টি হলে যে জামাত হবে এরকম আশঙ্কা আমরা দেখছি না। আসলে একটা 1-2 বৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। দুপুরে এক দফা ভারী বৃষ্টির সময় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে ত্রিপল টানানো থাকায় বৃষ্টির পানি নিচে পড়ছে না। সামিয়ানা এবং ত্রিপল টানানো হলেও কিছু গ্যাপ থাকায় সেখান দিয়ে পানি নিচে পড়ছে। ড্রেনেজ ব্যবস্থা থাকায় পানি চলে যাচ্ছে। মাঠে থাকা সিটি কর্পোরেশনের লোকজন জানান তারা ঘুরে ঘুরে দেখছেন কোথাও পানি লিক করছে কিনা। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পানি পড়ে জামাতের সমস্যা হবে না বলে আশাবাদী তারা। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়। আবহাওয়ার যে গতি প্রকৃতি তাতে সারা দেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তারা আশাবাদী সকালে নামাজের সময় বৃষ্টির সংখ্যা কম। মার্চ, এপ্রিল, মে 3 মাসের ফোরকাস্টটা কিছুটা ক্রিটিক্যাল। তবে আমাদের যে অ্যানালাইসিস সেটা আমরা দেখছি যে কালকের যে আগামীকালকে বৃষ্টিপাত হবে ঈদের দিন। আমরা এটা আগে থেকে বলছি এবং সেটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টিপাতটা সারা দেশে কম বেশি হবে। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি এরকম না, কিন্তু হয়তো এক পাশটা বৃষ্টি হলো, সেখানে বজ্রপাত হলো, কিছু দমকা ঝড়ো বাতাস হলো, হয়তো কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। মানে এই সময় বৈশিষ্ট্যটা এরকম এবং এই সময় তাপমাত্রাটা কিন্তু সহনীয় থাকবে। সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কম, কিন্তু দুপুর বা তারপরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। কালবৈশাখী ঝড়ে সামিয়ানা এবং ত্রিপল উড়িয়ে নিলে ঈদ জামাতে সমস্যা হবে বলে জানালেন ঈদগাহ মাঠে কাজ করা সিটি কর্পোরেশন এবং গণপূর্তের লোকজন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজান মাসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রহমান রহিম, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এক ভিডিও বার্তায় জামায়াত আমির দেশবাসীর জন্য দোয়াও কামনা করেন। ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো ঝরিয়ে দিন। আল্লাহ প্রিয় বাংলাদেশের প্রতি রহম করুন,
আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুক ভরা দোয়া থাকলো। বিরূপ আবহাওয়ার মাঝেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে জুমাতুল বিদার নামাজ আদায় হয়েছে রাজধানীর মসজিদগুলোতে। রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মার কাছে মহিমান্বিত এই দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন মসজিদে জুমা নামাজ আদায়ে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ জুমা বিশেষ ফজিলতপূর্ণ। বয়ানে উঠে আসে দিনটির তাৎপর্য। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা আসেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। নামাজ শেষে দোয়া করা হয়েছে বিশ্বের মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায়। ঈদ যাত্রা শেষ দিনেও শুক্রবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকে হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। কিছুটা ভোগান্তির কথা জানালেও উচ্ছ্বাসের কমতি ছিল না যাত্রীদের চোখে মুখে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শেষ মুহূর্তে বাড়ি ফেরার এই তারা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগে ভাগে এসেছেন অনেকে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। সুন্দর মতনই কাটছে, অনলাইনে টিকিটের সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা যাওয়ার অনেক সুন্দর মতন সিট পাইছি, ভালো মতনই যাচ্ছি। আমি গাইবান্ধা যাচ্ছি। কেননা বাড়িতে আমার বাবা আর আমার আম্মু, আমার মামা, আমার মামি। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপও। টিকিট কালোবাজারির অভিযোগও ছিল কারো কারো। আমরা স্টেশন আইসা টিকিট পাইতেছি না, অথচ তারা অগ্রিম টিকিট কিনে আমাদের কাছে বলতেছে যে আমাদের থেকে নেন, ডাবল দামে, 3 ডাবল দামে, এরকম দামে আপনার টিকিট অনেকে আমাদেরকে সাধতেছে। আমাদের যাইতে কষ্ট হইতেছে, সিট পাচ্ছি না। তা ওই যে সিটে উঠছি, মনে করেন অর্ধেক রাস্তায় যায় কি আমাদের কি সিটের থেকে কি দাঁড়ায় যাইতে হয় নাকি। ভিতরে টিকিট কাউন্টারে গেলাম, ওইখানে একটু ঝামেলা, বিশাল লাইন তো। তারপরে সিট মানে কিছুক্ষণ দেওয়ার পরে এখন সিট অফ করে দিচ্ছে। টিকিট দিতেছে কিন্তু সিট দিতেছে না। না, টিকিটের মূল্য তো ঠিকই আছে, কিন্তু 5টা টিকিট দিয়ে 2টা সিট দিচ্ছে। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ। রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকার রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিক্সা চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি তেমন নেই। সরকারের উচিত একটু নিরাপত্তা, পুলিশ পাহারা বাড়ায় দেওয়ার জন্য। খেপ টেপ নাইকে, গাড়ি ঘোড়া কম, যানজট কম, খেপ পায় না। সবাই বাড়ি চলে গেছে, যাত্রী নাই, ইনকাম কম। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির প্রত্যাশা নগরবাসীর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সদরঘাটে যাত্রীদের ভিড় ছিল কম। শেষ মুহূর্তে বাড়ি ফেরার যাত্রীরা বলেছেন কিছুটা ঝুঁকি থাকতেও প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে চান তারা। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। শুক্রবার ঈদযাত্রার শেষ দিন, কিছুটা জৌলুস হারিয়েছে রাজধানীর সদরঘাট। সকাল থেকে বৈরী আবহাওয়া এবং আগে থেকেই দক্ষিণবঙ্গের যাত্রীরা বাড়ি চলে যাওয়ায় সদরঘাটে যাত্রীদের চাপ ছিল অনেকটাই কম। লঞ্চে কোনো ভিড় না হয়, যাতায়াত করে না যাইতে হয়, এই জন্য আমরা রিল্যাক্স যাওয়ার জন্য আর কি শেষ মুহূর্তে যাচ্ছি আর কি। বাড়িতে যাই ঈদ করবো, বাবার সাথে ঈদ করবো, অনেক আনন্দ। 2 দিন আগে চলে যাওয়ার কারণে আজকে যাত্রী কম, আরও আজকে বেশি হয়েছে, ওয়েদার খারাপ, এই জন্য। শেষ মুহূর্তে হলেও বাড়ি ফিরতে পারছেন ভেবেই উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা আজকেই ছুটি পাইছি দুপুরের পরে, বুঝছেন। হয়তো আমরা যাইতে চাইছিলাম না, হয়তো বাবা আছে, মা আছে, হাজবেন্ড ছুটি পাইছে তো আজকে, তার জন্য যেতে আসছে। ঝড় বৃষ্টির আশঙ্কা থাকলেও প্রিয়জনের সাথে ঈদ করতে হাসি মুখেই বৈরী আবহাওয়ায় কিছুটা ঝুঁকি নিচ্ছেন তারা। ভয়ের চেনে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে পরিবার পরিজনদের নিয়ে ঈদে সবার সাথে একটা মিলন মেলা হয়। সকালবেলা একটু খারাপ ছিল, এখন হয়তো ভালো আছে, বাকিটা আল্লাহ পাক, আল্লাহ ভরসা। বাড়িতে তো যেতেই হবে। বাবা নাই, আমার আম্মা আছে বাড়িতে। আমরা 4 বোন, 1 ভাই আর আমার ছেলে। আমরা সবাই বাড়িতে একসাথে ঈদ করব। অন্য দিনের থেকে সংখ্যায় কম থাকলেও এদিন সময় মতো ছেড়ে গেছে অধিকাংশ লঞ্চ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
টার্মিনালের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্টারকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। অবৈধ কাউন্টারগুলো কারা চালাচ্ছেন এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেনি কেউই। তবে এমন অবৈধ কাউন্টার উচ্ছেদে সরকারের সহায়তা চেয়েছেন তারা। শুক্রবার রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম জানান, এই ঈদে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় হলেও এর পরিমাণ ছিল খুব সামান্য। তবে যাত্রী কল্যাণ সমিতির 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যকে মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন দাবি করেছেন তারা। আগামী 48 ঘন্টার মধ্যে এমন বক্তব্যের বিপরীতে যথাযথ প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে। যুগ্ম সম্পাদক জনাব কাজী জোবায়ের মাসুদ, কথিত যাত্রী কল্যাণ সমিতির নামে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হক ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় বলে একটি অসত্য বিবৃতি প্রদান করেছেন। আমরা এই অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক এবং অবাস্তব বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হককে আমাদের মালিক, শ্রমিক এবং দেশবাসীর নিকট তার উপরোক্ত ভিত্তিহীন বক্তব্যের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। প্রায় 200 কাউন্টার আছে। এই 200 কাউন্টারের মধ্যে তার মধ্যে অন্তত 150 কাউন্টার অবৈধ কাউন্টার। ঈদকে কেন্দ্র করে টেবিল নিয়ে বসছে, যাত্রীদের একটা চাপ আছে, তাদের কাছে ভাসমান টিকিট বিক্রি করতেছে। এর দায়িত্বটা কে বহন করবে? তারপরেও এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আমরা ধরছি এবং তাদের কাছে টাকাটা বেশি নিতে টাকাগুলো আমরা ফেরত দিয়েছি। যারা এই কাজটা করতেছে তারা পরিবহন মালিক এবং শ্রমিক কারোর সঙ্গে সম্পৃক্ত না। ঈদ যাত্রার শেষ দিনে চট্টগ্রাম রেল স্টেশনে সূচি বিপর্যয়ের ঘটনায় স্টেশন মাস্টার চালককে সাসপেন্ড করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অন্য কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শুক্রবার রেল প্রতিমন্ত্রী চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করেন। তার আগে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সহ দুটি ট্রেন ছাড়ে 1 ঘন্টা লেটে। তখন ট্রেনের অপেক্ষায় থাকা ছাড়া যাত্রীদের কোনো বিকল্প ছিল না। ঘটনা জানার পর প্রতিমন্ত্রী এই ব্যবস্থা নেওয়ার কথা জানান। রেল প্রতিমন্ত্রী এই সময় স্টেশনের টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেল যাত্রা এবং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা শুনেছেন। যাত্রীরাও প্রতিমন্ত্রীর কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অবশ্যই আমরা ইতিমধ্যে যে ট্রেনের একতা এবং নিশাগরে যে আমাদের সমস্যা হয়েছে নিশাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি। এছাড়া যার আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। মারা যাবার 8 দিন পর দেশে আনা হলো সৌদি প্রবাসী মোশাররফের লাশ। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এ পর্যন্ত মারা যাওয়া 5 বাংলাদেশির পরিবারের পাশে সরকার। আটকে পড়াদের সম্ভাব্য সকল ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। ঈদ আনন্দ উদযাপন করতে যে মানুষটির দেশে ফেরার কথা ছিল, তবে আজ তিনি দেশে ফিরেছে কফিনবন্দি হয়ে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের লাশ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। শ্রমিক শেষে বিদেশ যাওয়ার পরে যে এই যে নির্মমভাবে যে নিহত হয়েছে, তার 2টা বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর, একেবারে ছোট। পরিবারের আয়ের উৎস উনিই ছিল। এ সময় পরিবারের কাছে মোশাররফের লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, লাশ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সব খরচ বহন করছে সরকার। যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেসব দেশে যাতে বাংলাদেশিরা নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। এবং
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয় আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। মোশাররফ হোসেন গত ৮ মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। জামাতকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠের লাইন টানা, অজুখানা নির্মাণ, সাজসজ্জা সহ সব কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ১৯৯তম এই ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য এবং মোহাম্মদ মনির হোসেনের ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদ জামাত হতে যাচ্ছে শনিবার। দেশের সবচেয়ে বড় জামাতকে ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কঠোর নিরাপত্তার পাশাপাশি ঈদগাহে প্রবেশের প্রতিটি পথে থাকবে তল্লাশি চৌকি। স্থায়ী অজুখানার পাশাপাশি নির্মাণ করা হয়েছে অতিরিক্ত অজুখানা ও পর্যাপ্ত অস্থায়ী টয়লেট। থাকবে সুপেয় পানির ব্যবস্থা। লাখো মুসল্লির সাথে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এমন ধারণা থেকে প্রতি বছর এখানে দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লির ঢল নামে। দোয়া কবুল হবে, নামাজ কবুল হবে, এই উদ্দেশ্য নামাজ পড়ে এবং স্বাচ্ছন্দ্যে এসে এখানে নামাজ পড়তে পারে। এই জন্য আগত বছর এখানে এসে জামাতে নামাজ পড়ে। আমার বাবার লগে এই মাঠে নামাজ পড়ছি এবং কি আম্বু পড়তেছি, আমার সন্তানও পড়তেছে। এখানে লক্ষ মানুষের মধ্যে যদি একজনের দোয়া কবুল হয়, তার উসিলায় সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই আশা নিয়ে আমরা এখানে নামাজ আদায় করতে আসি। দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের জন্য চালু করা হয়েছে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেন। র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে স্থাপন করা হয়েছে 64টি সিসি ক্যামেরা ও 6টি ওয়াচ টাওয়ার। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। আমরা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। বুধবার শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব কমান্ডার সহ সংশ্লিষ্টরা। যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতরের আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। 1828 সালে এই মাঠে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকেই মাঠটির নাম হয় শোলাকিয়া, যা বর্তমানে শোলাকিয়া ঈদগাহ মাঠ নামে পরিচিত। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভূমিকম্পে ফাটল ধরা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর অবিলম্বে সংস্কারের আশ্বাস দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাদুঘরটিকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নিতেই সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউসের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর এসব কথা বলেছেন অর্থমন্ত্রী। বলেন, দেশে খুব বেশি হেরিটেজ প্রপার্টি নেই, যেগুলো আছে সেগুলো ধরে রাখা দরকার। গত বছর ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলেস্তারার কিছু অংশ খসে পড়ে। এরপর জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এইরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে। এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আবারও জানিয়ে দিয়ে। আজ পবিত্র ঈদ উল ফিতর, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে সকাল 9টায়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা। দেশবাসী সহ মুসলিম বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।